নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে অরিজিৎদের ডে 9-এর ভিডিওটা শেয়ার করব। আর ডে 9-এ ওরা দ্য ক্যাপিটাল অফ জার্মানি বার্লিন বেড়াতে গেছিলো। চলো তাহলে বিউটিফুল বার্লিনের ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করে দিই। বার্লিনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি মিনডেন থেকে। এখন ভোর 6টা। রিসেপশনে কেউ নেই। এখানকার নিয়মটাই এরকম ছোট্ট হোল রয়েছে যাতে আমাদের কিটাকে ড্রপ করে চলে যেতে হবে নিজেদেরই। তাই আমরা এখন 6টার সময় ট্যাক্সি বলে দিয়েছি। ট্যাক্সি এসে গেছে, বাইরে ওয়েট করছে। আমরা রওনা দিলাম, মিনডেন স্টেশনে যাচ্ছি। এখন মিনিট 15 ডিস্টেন্স, বেশি দূর নয়, বাট স্টিল আমরা একটু আগে থেকেই বলেছি, কারণ যদি লেট হয় ট্যাক্সি না এসে পৌঁছায় টাইমে। এটা স্টেশন দেখো, অটোমেটিক ডোর খুলে গেল। এটাও একটা আমাদের নতুন এক্সপিরিয়েন্স। এরকম অটোমেটিক ডোর ওপেনিং ক্লোজিং সাধারণত আমরা দেখি না, তাও আবার মিনডেনের মতন জায়গায়। একটাই দোকান ছিল যেখানে আমাদের কিছু খাবার অ্যারেঞ্জ করতে হতো, কারণ সকালে ব্রেকফাস্ট করে বেরোইনি। কিছু বেকারি, বিস্কিট, জুস এইরকম টাইপের খাবার এখানে পাওয়া যাচ্ছে। তো সেখান থেকেই কিছু খাবার নিয়ে ট্রেনে উঠব, কারণ আমাদের এক্সপিরিয়েন্স এখনও সেরকম নেই যে লং ডিস্টেন্সে ট্রেনে কীরকম খাবার পাবো বলে, তাই ব্যাকআপ হিসেবে নিয়ে রাখা। তো বার্লিনের উদ্দেশ্যে রওনা হলাম। অ্যারাউন্ড 3 আওয়ার্স মতন লাগবে পৌঁছতে। সুপারফাস্ট ট্রেন, আগে থেকেই টিকিট বুক করে রাখতে হয়। গতকাল রাতেই তাই কেটে রেখেছিলাম, বুকিং করা আছে। এখানে আবার বুকিং করলেই যে সিট রিজার্ভ হয় তা নয়, এর দুটো অপশান থাকে। একটা হচ্ছে তুমি ট্রেনে টিকিট বুক করছো, মানে টিকিট কাটছো, উঠে যেখানে খুশি বসতে পারো, মানে ওপেন। আর একটা হচ্ছে তুমি অ্যাডিশনাল কিছু চার্জ দিয়ে স্টিল তুমি বুকিংয়ের ওপরে আবার নিজের সিটটাকেও রিজার্ভ করবে। তো পার্টিকুলার সিট রিজার্ভেশনও করতে পারো। তো আমরা করিনি সিট রিজার্ভেশন, এক্সপিরিয়েন্স ছিল না সেরকম। বার্লিনে পৌঁছে গেলাম। এই বার্লিনে স্টেশন, এটাও একটা সুপারফাস্ট ট্রেন লেফট সাইড দিয়ে, আর আমরা এইটাই এসছি রাইটের ট্রেনটা দিয়ে। দেখো বার্লিনের স্টেশনটা কিরম অদ্ভুত। ওপরে আপার লেয়ার দিয়ে আমরা এসেছি, ওখান দিয়ে সুপারফাস্ট ট্রেনটা যাচ্ছে। আমরা এখন আছি গ্রাউন্ডের লেয়ারে, আর নিচেও কিন্তু যাচ্ছে, এসকালেটর করে নিচেও লোকজন যাচ্ছে। সেখানেও আর একটা লেভেল অফ প্ল্যাটফর্মও রয়েছে, সেখান দিয়েও ট্রেন যায়, মানে মাল্টি লেয়ারে ট্রেন চলছে। আমরা এখন বার্লিনের গ্রাউন্ড ফ্লোরে রয়েছি। এখান থেকে আমরা বাইরে বেরোবো, সেখান থেকে ট্যাক্সি নিয়ে হোটেল যাব। স্টেশনের থেকে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে ট্যাক্সি করে। সিটিটাকে এনজয় করতে করতে চলেছি। খুব একটা ভিড় নেই, খুব সুন্দর সুন্দর দেখো জায়গার মধ্যে দিয়ে আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেল মক্সিতে। এখানে আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম ইন্টারনেটের থ্রুতে। তো একটুখানি আর্লি চেক ইন করলাম, তো ওরা ভালোই ছিল, অ্যালাউ করলো, বললো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিতে, কারণ ব্রেকফাস্ট টাইম প্রায় ওভার হয়ে যেতে চলেছে। তাই আমরা একাই রয়েছি, সবার ব্রেকফাস্ট হয়ে চলে গেছে। তো আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম, আমাদের জন্য ওয়েট করছিল। তো এখানে সব রকম বেশ ভালোই অ্যারেঞ্জমেন্ট ছিল, তাই আমাদেরও অসুবিধা হয়নি। তো ব্রেকফাস্টটা সেরে আমাদের প্ল্যান একটু জাস্ট হালকা রিফ্রেশ হয়ে বার্লিন শহরটাকে একটু ঘুরতে যাওয়ার। দেখা যাক আজকে কি কি জায়গা ঘোরা যায়, কারণ আছে তো খুব শর্ট টাইম আর জায়গা অনেক। দেখি কী রকম পরিস্থিতি থাকে, কোথায় কত ভিড় হয় বা কোথায় কত টাইম লাগে, সব কিছুই দেখা যাক, নতুন এক্সপিরিয়েন্স।
ঘুরতে বেরোলাম। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। প্রথম ডেস্টিনেশন আমরা ঠিক করেছি বার্লিন ওয়াল, যেটা খুব ফেমাস, সেইটা দেখতে যাব। ইস্ট সাইড ওয়ালটার দিকে রওনা দিলাম। এখান থেকে আমাদের ট্রেনে করে যেতে হবে, দুটো ট্রেন চেঞ্জ করে যেতে হবে, কারণ ডাইরেক্ট যাওয়ার অপশান নেই। আমরা নর্মালি ডে পাস করাটাই অপশান চুজ করলাম, কারণ ডে পাসটা সস্তা পড়ে। এখান থেকে অনেক রকমের ট্রেন যায়, সেগুলোর মধ্যে আমরা বারবার টিকিট না কেটে একটা ডে পাসের থ্রুতে মাল্টিপল টাইম ইউজ করতে পারি, তাই ওটাই সবথেকে সস্তার অপশান। তো আমরা সেইটা করেই এখন যাচ্ছি। এখানে যে ট্রেনগুলো চলে সিটির মধ্যে দিয়ে কমিউট করার জন্য খুব সুন্দর নেটওয়ার্ক রয়েছে ট্রেনের। এস বান, ইউ বান, এই দুটো নামে ট্রেনগুলো থাকে, একটা সিটির মধ্যে দিয়ে আর একটা সিটিটাকে বাইরে দিয়ে রাউন্ড করে ঘোরে। তো নর্মালি এখানকার একটা মজার জিনিস, বানঅফ মানে হচ্ছে রেলওয়ে স্টেশন। তো যে কোনো জায়গায় বানঅফ লেখা রয়েছে, আমরা প্রথমে বুঝতে পারতাম না ওটা কি, তারপরে বুঝলাম যে ওটাকে বলে রেলওয়ে স্টেশন। আর হফবানঅফ মানে হচ্ছে যেটা সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। তো যাই হোক, নতুন একটা এক্সপিরিয়েন্স, নতুন ওয়ার্ড শেখা হলো। তো এখন আমরা একটা ট্রেন থেকে নেমেছি একটা স্টেশনে, এবার এখান থেকে ট্রেন চেঞ্জ করে আমাদের আরেকটা ডিরেকশানে যেতে হবে। সেখানে আমরা গিয়ে তবেই ইস্ট সাইড ওয়ালটায় পৌঁছতে পারবো। দেখা যাক কীরকম সময় লাগে, আরও ওয়েট করছি, ট্রেন আসবে। ওয়ালের সামনে এসে পৌঁছালাম। কত দিন আগে থেকে, সেই ছোটোবেলা থেকে আমরা সবাই পড়েছি বার্লিন ওয়াল, ইতিহাসের পাতায় সবসময় পড়েছি, বিভিন্ন সময় শুনেছি যে ইস্ট আর ওয়েস্ট জার্মানির গল্প, তারপরে তাদের মিলিত হওয়ার গল্প, এবং বার্লিন ওয়াল এটা যে একটা ইতিহাসকে বহন করে চলেছে সেই কথাগুলোও শুনেছি। কিন্তু তখন জানতাম না যে আদৌ এসে পৌঁছতে পারবো কিনা, দেখতে পারবো কিনা নিজের চোখে। যাই হোক, আজকে সামনে থেকে দেখে অবাক লাগছে। এটা একটা 1.3 কিলোমিটার, প্রচুর লম্বা একটা ওয়াল, যেটা এখনও এরা রেখে দিয়েছে স্মৃতি হিসেবে। কারণ আগে যেরকম আলাদা ছিল সেটাকে বোঝানো বা সেটাকে মানুষের কাছে তুলে ধরা, একটা ইতিহাসকে তুলে ধরা, সেই জন্য কিছুটা পোর্শন এখনও এই ওয়াল রয়ে গেছে। আর এই গায়ে যে বিভিন্ন সুন্দর কাজগুলো দেখা যাচ্ছে, সেটা শুনলাম যে একটা ওপেন এয়ার গ্যালারি হিসেবে এই ওয়ালটা এখন রয়ে গেছে। প্রচুর আর্টিস্টরা এই ওয়ালে এখন সুন্দর সুন্দর কাজ পেন্ট করে রাখে, তাদের কাজকে তুলে ধরে। সেইটাও একটা সুন্দর দিক আর কি, বলতে গেলে দেখতেও ভালো লাগে, প্লাস এটা একটা সুন্দর ফটোগ্রাফিরও জায়গা বলতে পারা যায়। যারাই এখানে আসে তো তারা সেলফি তোলা বা সুন্দর করে এই ছবি তোলা, যে আমি এসেছিলাম এখানে, সেটাকে নিয়ে স্মৃতি নিয়ে বাড়ি ফেরা, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা বলতে পারা যায়। আমরা এখন বার্লিন স্কোয়ারে এসে পৌঁছালাম। এখানে আশেপাশে অনেক কটা লোকেশন আছে যেগুলো দেখা যাবে, সেই আশায় এসে পৌঁছালাম। এটা খুব ফেমাস একটা জায়গা, আলেকজান্ডার প্লাস বলে এই লোকেশনটা। আলেকজান্ডার প্লাস স্টেশনটার খুব কাছে। আর এই উঁচু যে টাওয়ারটা রয়েছে এটাকে বলা হয় টিভি টাওয়ার, বার্লিনের ফেমাস টিভি টাওয়ার। এটা প্রায় 360 মিটার উঁচু এবং এর ওপরে টিকিট কেটে উঠলে একটা 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যায় এন্টায়ার সিটিটার।
কিন্তু আমরা জানতাম না এটা আগে থেকে টিকিট কাটতে হবে। এখন গিয়ে শুনছি প্রায় 2 থেকে 3 ঘন্টা ওয়েটিং টাইম। সে ততটা সময় ওয়েট করার মতন সময় আমাদের হাতে নেই, তাই অন্যদিকেই রওনা দিতে হচ্ছে অন্য অপশানসগুলো দেখার জন্য। প্রচুর ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা, আমাদের যা অভ্যেস নেই। খুব কাঁপতে কাঁপতে আমরা ঘুরে বেড়াচ্ছি। লাঞ্চও হয়নি, প্রায় 3:30 বাজে। অনেক কষ্টে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখা পেলাম, মুম্বাই লোকাল। অন্ধকার হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এখন 4টে বাজে, প্রায় অন্ধকার। এই সময়ই আমরা লাঞ্চ করছি, কারণ ঘুরতে ঘুরতে কিছু খাওয়ার মতন সময় পাইনি। খেয়ে বেরোলাম। সামনে সুন্দর টিভি টাওয়ার, রাতের অন্ধকারে আরো সুন্দর লাগছে। নাই বা উঠতে পারলাম, কিন্তু সামনে থেকে দেখেই মন ভরে গেল। বাইরে প্রচুর ঠান্ডা, চারদিকে অন্ধকার নেমে আসছে আরো বেশি করে, তাই ঠান্ডা আরো বাড়ছে। এই সামনের বিল্ডিংটা এখানকার গভর্নমেন্ট বা মেয়র বসে, তো এটাও একটা ফেমাস স্পট হিসেবে মানুষ দেখে। প্রচুর লোক এসে এখানে ছবি তোলে। রটেস রাথস বলে, জানি না উচ্চারণ ঠিক কিনা। এটা একটা টাউন হল। এই সামনে যে বিশাল হুইলটা, এখানকার যে ক্রিসমাস মেলা বসেছে সেইখানে একটা তৈরি করেছে। এটা প্রত্যেক বছরই নাকি এরম ক্রিসমাস মেলাতে এই বড় হুইলটা হয়। সন্ধে বাড়ার সাথে সাথে ভিড়টাও বাড়লো। সবাই যেন সময়টার অপেক্ষা করছিল। সন্ধে হলো আর বেরিয়ে পড়লো এনজয় করার জন্য, কারণ পার্টি টাইম তো নর্মালি সন্ধে থেকে রাতের দিকেই হয়। তাই সব জায়গায় যেখানে যেখানে মেলা বসেছে, যেখানে পার্টি হওয়ার লোকেশন, সব জায়গাতেই প্রচুর ভিড়। বার্লিনে ভিড়ের পরিমাণটা বা ব্যস্ততাটা একটু বেশি অন্য জায়গার তুলনায়। তা হবে নাই বা কেন, বার্লিন বলে কথা। আর দেখো, আমাদের সাথে সাথে এই টেডি, সুন্দর টেডিটাও বেশ এনজয় করছে। নাচতে নাচতে মন ভরিয়ে দিল। অনেক ছোট ছোট বাচ্চারা ওর কাছে গিয়ে ছবিও তুলছিল আর এনজয়ও করছিল। বেশ মজার। এইটা হলো বার্লিন ডোম বা ক্যাথিড্রাল চার্চ। এটাও একটা ফেমাস স্পট। আর তার সামনেই রয়েছে সুন্দর একটি ক্রিসমাস পার্টি এরিয়া, ক্রিসমাসের মেলা। এখানেও প্রচুর খাওয়া, প্রচুর ড্রিঙ্কস, আর ডেফিনেটলি গান বাজনা তো আছেই। আর ভিড়টাও এখানে অন্য জায়গার থেকে প্রচুর বেশি, বার্লিন বলে কথা, কারণ এখানে মানুষের আনাগোনা অনেক বেশি দেখলাম। এত ভিড় কিন্তু আগে জায়গাগুলোতে দেখিনি। আর কালারফুলও, প্রচুর লাইটস, মিউজিক, সব রকমের ব্যবস্থা রয়েছে।
there's something that keeps on giving. What keeps the blood spinning? You wanna leave from where? We've got to let's raise the bar. She's up all night to get slow. I'm up all night to get slow. এইটা একটা মিউজিয়াম শুনলাম, সেরমভাবে জানতাম না, জাস্ট একটা বিল্ডিং হিসেবে আমরা ঢুকে পড়েছিলাম। এটা একটা নতুন মিউজিয়াম, এথনোলজিক্যাল মিউজিয়াম, এশিয়ান আর্ট বা বিভিন্ন ওপেন গ্যালারি, এইসব আর্ট রিলেটেড ব্যবস্থা এখানে নাকি আছে। আমরা গেছিলাম একবার জাস্ট ট্রাই করতে যদি কিছু দেখা যায়, কিন্তু অ্যাকচুয়াল গ্যালারিতে যেতে গেলে আমাদের জ্যাকেট খুলতে হবে, সব কিছু রেখে তারপরে যেতে হবে। তাই ঠান্ডার মধ্যে ওটার আর ট্রাই না নিয়ে আমরা আবার বেরিয়ে এলাম। যেন আমাদের সব দিক থেকেই মন ভরিয়ে তুলল। কোনোভাবে ওয়েদার ফোরকাস্টে স্নোফল ছিল না, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যে উড়ে এলো এই স্নোফলের ব্যাপারটা, আমাদের যেন ট্রিপটা সার্থক হলো। বেশ মজা লাগলো। মিউজিয়াম আইল্যান্ডের মধ্যে এটা একটা মিউজিয়াম, অ্যালটি ন্যাশনাল গ্যালারি। সময় হাতে বেশি ছিল না, তাই তাড়াতাড়ি টিকিট কেটে মাত্র 15 মিনিট সময় পেয়েছি, তার মধ্যেই যতটা ঘুরে দেখা যায়। তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে প্রত্যেকটা রুমকে ভিজিট করে দেখতে খারাপ লাগলো না। প্রচুর কটা রুম, শেষ করা যায় না। সেই দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে আজকের দিনটা প্রায় শেষ। সকাল থেকে বেশ টায়ার্ড ছিলাম, তাই রুমে যাই আর তোমাদেরও রুমটার একটা ট্যুর করিয়ে দেখাই। রুমটা এখনো ইউজই হলো না, কারণ সেই সকালে এসে দৌড়ে দৌড়ে বেরিয়ে গেছিলাম এই রাতে একটুখানি সময়ের জন্য থাকা। তাও চলো, রুমটা খারাপ নয়, বেশ ভালোই, সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। কেমন লাগছে তোমাদের অরিজিতের এই জার্মানির ভিডিওগুলো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আজকের মতন আসি, তবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে এসে যাব। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।